নমস্কার, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের এই নবতম ভিডিওতে আপনাকে স্বাগত। সচেতন বা ওয়েল ইনফর্মড ট্রাভেলার গড়ে তোলাই ব্যাকপ্যাকার্স নোটবুক শুরুর পিছনের মূল ভাবনা। আর তাই ট্রাভেল এজেন্সিগুলির বিভিন্ন ট্রাভেল প্যাকেজের বিশ্লেষণ করাটা জরুরি। বিশ্লেষণ না করে তাদের প্যাকেজে কোথাও বেড়াতে যাওয়াটা চরম মূর্খামি। মোবাইল ফোন কেনার আগে আপনি যেমন বিভিন্ন কোম্পানির মোবাইলের গুণাগুণ বিচার করেন, বিশ্লেষণ করেন, রিভিউ পড়েন, ঠিক তেমনই যে কোনো কোম্পানির নাম দেখে বা তাদের প্যাকেজের গালভরা নামে মোহিত না হয়ে সেগুলির বিশ্লেষণ করুন। এইসব ট্রাভেল কোম্পানিগুলি নানা নামে শয়ে শয়ে ট্যুর প্যাকেজ বাজারে নিয়ে আসে প্রতিদিন। সবগুলির বিশ্লেষণ করা সম্ভব না, কিন্তু ওই কোম্পানিগুলির ওয়েবসাইট অনুযায়ী যেগুলি সেরা সেগুলির মধ্যে থেকে কয়েকটি ট্যুর প্যাকেজের বিশ্লেষণ করলেই আপনার কাছে সবটা দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আমি আজকের এই ভিডিওতে অন্যতম সেরা রেটিং প্রাপ্ত ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপের 3টি ইউরোপ ট্যুর প্যাকেজের বিশ্লেষণ করব। এর পরের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে থমাস কুক, এসওটিসি ও আরও দু একটি সেরা ট্রাভেল কোম্পানির ইউরোপ ট্যুর প্যাকেজের বিশ্লেষণ করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলেই আপনি নিজেই বিভিন্ন ট্যুর কোম্পানির ট্যুর প্যাকেজের বিশ্লেষক হয়ে উঠতে পারবেন অনায়াসে। মেক মাই ট্রিপের ওয়েবসাইটে বর্তমানে 187টা ইউরোপ ট্যুর প্যাকেজের কথা বলছে। তার মধ্যে যে প্যাকেজগুলোতে সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ভ্রমণের কথা ওরা বলছে, সেই প্যাকেজগুলোর মধ্যে থেকে যেগুলো ওদের বক্তব্য অনুযায়ী বেস্ট সেলিং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই 3টি দেশ ইউরোপ ভ্রমণের প্রধান 3 আকর্ষণীয় দেশ, যেখানে সারা বছর ধরে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষেরা ভিড় জমায়। একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন এই ট্যুর কোম্পানিগুলো আপনাকে আমাকে কীরকমভাবে প্রতিনিয়ত বোকা বানায়। প্রথমে যে প্যাকেজের কথা বলবো সেই সুইস প্যারিস ডিলাইট প্যাকেজটাকে মেক মাই ট্রিপ ওদের বেস্ট সেলিং প্যাকেজ বলছে। 6 রাত 7 দিনের এই প্যাকেজের জন্য চার্জ 2,01,000 টাকা। এই প্যাকেজটাকে আতশ কাচের নিচে ফেলে একটু বিশ্লেষণ করা যাক। প্রথম দিনে আপনি দুপুর 2টোর মধ্যে প্যারিস এয়ারপোর্টে ঢুকে যাচ্ছেন। তারপর গোল্ডেন টিউলিপ হোটেলে আপনাকে রাখছে, যার রেটিং 3, অর্থাৎ খুব ভালো মানের হোটেল নয়। তবে অবশ্যই আমাদের এখানকার নিরিখে ওখানকার প্রায় সব হোটেলই বেটার ইকুইপড। তাছাড়াও এই হোটেলটি প্যারিস এয়ারপোর্টের কাছাকাছি, অর্থাৎ সিটি সেন্টার থেকে অনেকটা দূরে। ওই দিনে আপনাকে রেস্ট নেওয়ার কথা বলছে, তার পরের দিনে আপনাকে প্যারিস সিটি ট্যুরে নিয়ে যাচ্ছে। আইফেল টাওয়ারের 2nd লেভেল পর্যন্ত নিয়ে যাবে বলছে ওরা। 2nd লেভেলের উচ্চতা 116 মিটার, আর 3rd লেভেল বা সামিটের হাইট 327 মিটার। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়াও আপনাকে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা খ্যাত লুভের মিউজিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছে না, বাইরে থেকে মিউজিয়াম ছাড়াও চ্যামদালিজে, নটেডাম ক্যাথেড্রাল ঘুরিয়ে আপনাকে হোটেলে নিয়ে যাচ্ছে। এর পরের দিনে আপনাকে ডিজনিল্যান্ড নিয়ে যাবে। এখানে 2টি বিষয় আপনাকে নিজেকেই ভাবতে হবে। প্রথম, প্যারিসের ডিজনিল্যান্ডের স্থান সারা বিশ্বের 11টি ডিজনিল্যান্ডের মধ্যে 4র্থ। আর দ্বিতীয়ত, ডিজনিল্যান্ড মুখ্যত একটি বিনোদনমূলক কেন্দ্র, যেখানকার কেবল কার রাইড বা অ্যাডভেঞ্চার স্পোর্টস কোনোভাবেই প্যারিসের ইতিহাস বা ঐতিহ্য তুলে ধরে না। আর আপনি যদি একান্তই ডিজনি ফ্যান হন, তবে আমেরিকার ডিজনিল্যান্ড দেখুন। এটা মূলত একটা ফান অ্যাক্টিভিটি। আর আপনি ইউরোপ গেছেন, সেখানকার ঐতিহ্য, সেখানকার সংস্কৃতি, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, সেখানকার মিউজিয়াম ও প্রাসাদের স্থাপত্য ঘুরে দেখতে। তাই একটা দিন এসবে ব্যয় না করে, ফান অ্যাক্টিভিটিতে খরচ না করে সঠিকভাবে ব্যয় করাই যুক্তিপূর্ণ ভাবনা। তার মানে প্যারিসের মুখ্য 2 আকর্ষণ লুভের মিউজিয়াম এবং ভার্সাই প্যালেস আপনার ট্যুর আইটিনারিতে থাকছে না। ভার্সাই প্যালেস অবশ্যই প্যারিসের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থান। এই প্রাসাদের বাগান, প্রাসাদের মধ্যেকার হল অফ মিরার্সের অনুপম কারুকার্য আপনাকে বিমোহিত করবেই।
এরপরে আপনাকে নিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের এঙ্গেলবার্গ, যেটি লুসার্ন শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত একটি আধা শহর। এখানে আপনি আগামী 2 দিন থাকবেন হোটেল সেন্ট্রালে। এটিও খুব উন্নত মানের হোটেল না, এটিরও রেটিং 3। আপনি এঙ্গেলবার্গে পৌঁছাবেন বিকেল 3টে নাগাদ এবং বাকি সময়টা হোটেলে রেস্ট নেবেন। তার পরের দিন আপনার কাছে দুটো অপশন, হয় আপনি এঙ্গেলবার্গের গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য লিজারলি ঘুরে ঘুরে উপভোগ করুন, বা ইউ ক্যান অপ্ট ফর অ্যান অপশনাল ট্যুর টু জুংফ্রাউ অ্যান্ড ইন্টারলেকেন অ্যাট অ্যান অ্যাডিশনাল কস্ট। ইন্টারলেকেন অবশ্যই সুইজারল্যান্ড তথা সারা বিশ্বের সেরা 5টি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত স্থানের মধ্যে একটি। সেখানেই আপনাকে এরা নিয়ে যাচ্ছে না। ইন্টারলেকেন থেকে 3571 মিটার উচ্চতার জুংফ্রাউ ইউরোপ ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ। না গেলে বুঝতে পারবেন না কেন এমন বলছি। এখানেও আপনাকে নিয়ে যাচ্ছে না। শুধু তাই নয়, ইন্টারলেকেনের আরও 2টি আকর্ষণ লটারব্রুনেন এবং হার্ডারকুর্ম পর্যন্ত নিয়ে যাচ্ছে না, যেগুলো জুংফ্রাউ যাওয়ার থেকে অনেক কম খরচে করা সম্ভব। পঞ্চম দিনের মতোই আপনি ষষ্ঠ দিনটা স্পেন্ড করুন লিজারলি, or you could opt to choose and embark on an adventurous journey to Mount Tetlis। তার মানে টেটলিস পর্বতের উপরে কেবল কার করে যাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। অবশ্যই ঘুরন্ত কেবল কারে করে মাউন্ট টেটলিসের উপরে যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ, কিন্তু জুংফ্রাউ ভ্রমণের অভিজ্ঞতার সাথে একে তুলনা করা বোকামি। এদিনে দুপুরের আগেই আপনি হোটেল থেকে চেক আউট করে যাবেন এবং আপনাকে লুসার্ন নিয়ে যাবে, মুখ্যত রাইন ফল ঘুরিয়ে সন্ধ্যার সময় জুরিকের হোটেলে পৌঁছে দেবে। সপ্তম দিনে আপনাকে হোটেল থেকে চেক আউট করে যেতে হবে এবং 1 ঘন্টার কার যাত্রার শেষে আপনি পৌঁছাবেন ফ্র্যাঙ্কফার্ট এয়ারপোর্টে, যেখান থেকে আপনার রিটার্ন ফ্লাইট টু ইন্ডিয়া। আশা করি আপনি বুঝতে পারছেন এদের ট্যুর প্যাকেজের গালভরা নামটাই শুধু মুখ্য। প্রসিদ্ধ দ্রষ্টব্যগুলো দেখতে গেলে আপনাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে। এরপরে মেক মাই ট্রিপের দ্বিতীয় যে ট্যুর প্যাকেজের কথা বলবো, তাতে ওরা ইউরোপের সেরা যে 3টি দেশ যেখানে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি সংখ্যায় যায়, সেই 3টি দেশকেই কাভার করার কথা লিখেছে। এই প্যাকেজের নাম অ্যালিউরিং ফ্রান্স, সুইস অ্যান্ড ইতালি ট্রিপ। 12 দিন 13 রাতের এই প্যাকেজের কস্ট 2,73,000 টাকা পার পারসন। এই লম্বা ট্যুর প্যাকেজটাও একটু বিশ্লেষণ করা যাক। আপনি প্যারিসে ঢুকছেন দুপুর 2টোর মধ্যে। যে হোটেল সেটার লোকেশন ভালো হলেও রেটিং সেই 3, তার মানে ইউরোপের নিরিখে মাঝারি মানের একটি হোটেল। সেদিন বিকেলে আপনাকে 1 ঘন্টার সিয়েন রিভার ক্রুজে নিয়ে যাচ্ছে এবং ফ্রেঞ্চ ক্রেপ টেস্টিং করানোর কথা বলছে। ক্রেপ হচ্ছে একটা সুইট ডিশ আইফেল টাওয়ারের পাদদেশে, যেটা আপনাকে ওরা টেস্ট করাবে। প্রথম দিন পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের ফার্স্ট হাফে আপনাকে প্যারিসের বিভিন্ন লোকেশনে গাইডেড ফটোশ্যুট করাবে, যেটা আপনার পার্মানেন্ট স্মৃতি হয়ে থেকে যাবে। তবে আজকের এই মোবাইল ক্যামেরার যুগে এই ধরনের ফটোশ্যুটের প্রয়োজনীয়তা কতটা, সেটা নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে আপনি যদি হনিমুনে প্যারিসে গেছেন, তাহলে নিশ্চয়ই এই বিষয়টা আপনার কাছে আকর্ষণীয় বলে মনে হতে পারে। তারপরে আপনাকে বিগ বাস হপ অন হপ ট্যুর করাবে। প্যারিসের আকর্ষণীয় স্থানগুলো তার পাশ দিয়ে আপনাকে খোলা বাসে করে নিয়ে যাবে। কিন্তু প্যারিসের অন্যতম 2 প্রধান আকর্ষণ, যেগুলো দেখতে সারা বিশ্বের পর্যটকেরা ভিড় জমায়, সেই লুভের মিউজিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছে না এবং আইফেল টাওয়ারের উপরেও চড়াচ্ছে না। ভেবে দেখুন কী রকমের ট্যুরে আপনি এসছেন। সময় যেহেতু খুব বেশি থাকবে না, তাই আপনি নিজে খরচ করতে চাইলেও লুভের মিউজিয়াম ঘুরে দেখার, মোনালিসার সেই হাসি সচক্ষে দেখার সুযোগ আপনি পাবেন না। অবশ্য আইফেল টাওয়ারের উপরে চড়তে পারেন, কারণ সেটুকু সময় আপনার হাতে থাকছে। শুধু তাই নয়, ভার্সাই প্যালেস, যেটা প্যারিসের আরেকটা সেরা আকর্ষণ, সেখানেও আপনাকে নিয়ে যাওয়া হলো না। তারপরে তৃতীয় দিনে আপনি চলে যাচ্ছেন ইন্টারলেকেন ট্রেনে করে। যে হোটেলে রাখছে তার রেটিংও 3। আপনি হোটেলে প্রবেশ করছেন 4টের মধ্যে। সেদিনের লাঞ্চের কথা কিন্তু কোথাও কিছু বলা নেই, অর্থাৎ লাঞ্চ আপনাকে নিজেকে কিনে খেতে হবে।
সেটা অবশ্য বাকি দিনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। বাকি সময়টা আপনি আশপাশ নিজের মতন করে ঘুরতে পারেন পায়ে হেঁটে। এর পরের দিনে আপনাকে সুইস ট্রাভেল পাস দেওয়া হবে, যেটা করে আপনি আনলিমিটেড ট্রেন ট্রাভেল করতে পারবেন, কিন্তু কোথায় ঘুরবেন সেটা আপনার ব্যাপার। এ নিয়ে প্যাকেজে কিচ্ছু বলা নেই। আর একটা খটকাও এখানে থেকে যাচ্ছে যে এই সুইস পাস নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা কোনো অ্যামাউন্ট চার্জ করবে কিনা। এখানে মনে রাখবেন যে সুইস ট্রাভেল পাসেও কিন্তু সব ট্রেনে আপনার ভ্রমণ বিনামূল্যে নয়। যেমন ইন্টারলেকেন থেকে প্রধান যে আকর্ষণীয় স্থান সেই জুংফ্রাও যাওয়ার জন্য আপনাকে টিকিট মূল্যের 50% দিতে হবে, এবং এই টাকার অঙ্কটাও কিন্তু খুব কম না। ইন্টারলেকেনের অন্য দুই আকর্ষণ হার্ডারকুলম বা লটারব্রুনেন যেতে পারেন আপনি, তার জন্য আপনাকে নিজেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কি অবাক করা বিষয় ভাবুন। পঞ্চম দিনে আপনাকে লুসার্ন নিয়ে যাচ্ছে, দুপুর 2টোর মধ্যে আপনি লুসার্নের হোটেলে চেক ইন করে যাচ্ছেন। সেই দিনে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি অ্যাক্টিভিটি অ্যাড করতে পারেন এক্সট্রা টাকা খরচ করে, বা হোটেলের আশপাশের অঞ্চল ঘুরে দেখতে পারেন নিজের মতন করে পায়ে হেঁটে। 6th ডেতে আপনাকে মাউন্ট টিটলিস নিয়ে যাওয়ার কথা বলছে, তবে আপনি যদি ইন্টারলেকেন থেকে জুংফ্রাও ঘুরে আসেন তাহলে মাউন্ট টিটলিস দেখার কোনো মানে হয় না। জুংফ্রাও ভ্রমণের অভিজ্ঞতার ধারে কাছেও নয় মাউন্ট টিটলিস ভ্রমণের অভিজ্ঞতা। 7ম দিনে লুসার্নের ওয়াকিং ট্যুর এবং বোট রাইড করাচ্ছে। 1 ঘন্টার বোট ট্যুর এবং তারপরে লুসার্নের বেশ কিছু অসাধারণ দ্রষ্টব্য ঘুরে দেখা, অবশ্যই গাইডের সাহায্যে। লুসার্নের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই, তবে 2 ঘন্টা হাঁটাও কিন্তু খুব মামুলি বিষয় নয়, এটাও মাথায় রাখুন। তার মানে সারাদিনে 3 ঘন্টার অ্যাক্টিভিটি, এবং তারপর সারা দিনটাই লিজারলি স্পেন্ড করুন, বা অ্যাক্টিভিটি অ্যাড করতে চাইলে এক্সট্রা খরচ করতে প্রস্তুত থাকুন। আসলে এই দিনটা লুসার্নে থাকাটাই খুব যুক্তিপূর্ণ বিষয় নয়। যাই হোক, 8ম দিনে আপনি মিলান যাচ্ছেন। মিলানে আপনি মিলানো সেন্ট্রালো স্টেশনের কাছে একটি মাঝারি মানের হোটেলে থাকছেন, উঠছেন দুপুর 2টো নাগাদ। এরপর সেদিনেই লিওনার্দো দা ভিঞ্চির অনন্য সৃষ্টি লাস্ট সাপার পেন্টিং দেখতে স্কিপ দ্য লাইন ট্যুর করাবে সান্তা মারিয়া চার্চে, যেখানে এই পেন্টিংটা আছে। 9ম দিনে আপনি ভেনিস চলে যাচ্ছেন। ভেনিসে আপনি দুপুর 2টোর মধ্যে গিয়ে পৌঁছাচ্ছেন। আপনাকে যে হোটেলে রাখছে সেটি মার্কোপোলো এয়ারপোর্টের কাছে, অর্থাৎ ভেনিস শহরের মধ্যে নয়। জলের উপরে ভাসমান ভেনিস শহরের মধ্যে থাকার বিরলতম অভিজ্ঞতা আপনার কিন্তু হচ্ছে না। সেদিনই আপনি গন্ডোলা রাইড করছেন, এবং 10ম দিনে আপনি ভেনিস পায়ে হেঁটে ঘুরে দেখছেন। অবশ্যই গাইড সাথে থাকবে। কিন্তু ক্যাম্পানাইল বেল টাওয়ার ওঠার কিংবা সেন্ট মার্ক স্কোয়ারে অবস্থিত ব্যাসিলিকার ভিতরে যাওয়ার বা ডোজেস প্যালেসের ভিতরে যেতে গেলে আপনাকে নিজের গাঁট থেকে অতিরিক্ত টাকা খরচা করতে হবে। 11তম দিনে আপনি রোমে চলে যাচ্ছেন। রোমা টার্মিনি স্টেশনের কাছে আপনি একটি হোটেলে থাকবেন, যেটা খুব উন্নত মানের হোটেল বলা যাবে না, এটির রেটিংও 3। 11 এবং 12 দিন আপনাকে রোমে রাখছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই ট্যুর প্যাকেজে, উল্লেখ নেই। রোমের অসাধারণ সব দ্রষ্টব্য যথা কলোসিয়াম, প্যালেটাইন হিল, রোমান ফোরাম, প্যান্থিয়ন, সিজার্স ফোরাম আপনাকে নিজেকে ঘুরে দেখার ব্যবস্থা করতে হবে, বা আলাদা করে অ্যাক্টিভিটি যোগ করতে হবে। এবং আপনি যদি ভ্যাটিকান দেখতে চান তাহলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। 13তম দিনে আপনি এয়ারপোর্টে যাচ্ছেন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে ফিরে আসছেন। তাহলে এই ট্যুর প্যাকেজের মুখ্য কমতিগুলো কি দাঁড়ালো? প্যারিসের আইফেল টাওয়ার আপনাকে চড়াচ্ছে না, লুভের মিউজিয়ামের ভিতরে আপনার যাওয়া হচ্ছে না, ভার্সাই প্যালেস না ঘুরেই আপনাকে প্যারিস ট্যুর কমপ্লিট করতে হচ্ছে, ইন্টারলেকেন থেকে জুংফ্রাও নিয়ে যাচ্ছে না, লুসার্নে একটা অতিরিক্ত দিন রাখছে যেখানে আপনাকে প্রায় বসেই কাটাতে হবে, জারম্যাট নিয়ে যাচ্ছে না। লুসার্নে একটা অতিরিক্ত দিন না রেখে জারম্যাট ঘুরিয়ে নিয়ে এলে তাও কিছুটা মুখ রক্ষা হতো। মিলানে শুধুমাত্র একটা পেন্টিং দেখতে একটা রাত থেকে যাওয়া বেশ বোকা বোকা একটা বিষয়। ইতালির অন্যতম প্রধান আকর্ষণ পিসার লিনিং টাওয়ার, মিলান থেকে যার দূরত্ব খুব বেশি না, সেটাও দেখা হলো না আপনার। এছাড়া রোম ট্যুরে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, সবটার জন্যই আপনাকে আলাদা করে খরচ করতে হবে। এবং ভ্যাটিকান অবশ্যই ঘুরে দেখার মতো বিষয়, সেটাকেও আপনাকে
যোগ করতে হবে আপনার ট্যুর আইটিনারিতে। এরপরে মেক মাই ট্রিপের তৃতীয় যে ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব সেটির নাম বেস্ট অফ ইতালি অ্যান্ড সুইস। এই প্যাকেজের কস্ট 8 রাত্রি এবং 9 দিনের জন্য 2,42,000 টাকা। এই প্যাকেজটিকে নিয়ে এবার আলোচনা করা যাক। মিউনিক এয়ারপোর্টে 10 ঘন্টা 45 মিনিটের লেওভার শেষে আপনি যখন রোম পৌঁছাবেন তখন সেখানকার লোকাল টাইমিং অনুযায়ী 6:15, অর্থাৎ প্রথম দিনে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই। দ্বিতীয় দিনে রোমের গাইডেড ট্যুর করাবে, কলোসিয়াম, রোমান ফোরাম, সিজার্স ফোরাম, এগুলো হাফ অ্যান্ড হাফ বাসে করে ঘুরিয়ে দেখাবে। কিন্তু কোনোটারই ভিতরে নিয়ে যাওয়ার কোনো বিষয় ওরা রাখেনি। অর্থাৎ আপনি যদি কলোসিয়ামের ভিতরে যেতে চান, যেটা অবশ্যই যাওয়া উচিত, প্যালেটাইন হিল ঘুরতে চান, তাহলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে এবং তার জন্য নিজের খরচ বহন করতে হবে। তৃতীয় দিনে আপনাকে পিসা নিয়ে যাবে। পিসার হোটেলে আপনি 2টোর মধ্যে ঢুকে যাবেন এবং তারপর লিনিং টাওয়ার দেখাতে নিয়ে যাবে। কিন্তু সেখানেও পিসার টাওয়ারের উপরে ওঠার কোনো বিষয় ওরা রাখেনি। পিসার টাওয়ারের উপরে উঠতে গেলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। চতুর্থ দিনে আপনি সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লেন ফেরারি মিউজিয়াম দেখতে, যেখানে বিখ্যাত সব গাড়ি এবং রেসিং কার সাজানো রয়েছে। এরপরে আপনি যাবেন ভেনিসের সেন্ট মার্ক স্কোয়ারে খানিকক্ষণ ঘোরাঘুরি করাবে আপনাকে। কিন্তু ওখানে ক্যাম্পানাইল বেল টাওয়ার বা ডোজেস প্যালেসের ভিতর ঘুরে দেখতে গেলে আপনাকে আলাদা করে অ্যাক্টিভিটি যোগ করতে হবে, যার খরচ অবশ্যই আপনার। ভেনিসে নিয়ে গেলে ওই অনিন্দ সুন্দর ভাসমান শহরে রাখার কোনো বিষয় নেই, আপনাকে রাখবে পাডোভা বলে ভেনিসের কাছের একটি শহরে। পঞ্চম দিনে পাডোভা থেকে সকালে ব্রেকফাস্ট করে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং কোমো বলে একটি অত্যন্ত গ্ল্যামারাস শহরে নিয়ে যাবে। সেটার একটা ওয়াকিং ট্যুর করিয়ে এবং কোমো লেকের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনাকে মিলানের হোটেলে ওঠাবে দুপুর 2টো থেকে 3টের ভিতর। মিলান শহরে কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু মিলানের যে স্কোয়ার, সেই স্কোয়ারে ওরা নিয়ে যাবে, সেখানে কিছুটা সময় আপনি কাটাবেন। সেই রাতটা মিলানে কাটিয়ে ষষ্ঠ দিনে আপনি সুইজারল্যান্ড ঢুকছেন। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন হয়ে আপনাকে এরা লুসার্ন থেকে 50 কিলোমিটার দূরে এবং ইন্টারলেগেন থেকে 36 কিলোমিটার দূরে একটি গ্রাম্য জনপদ মেরিয়েঙ্গেনের একটি হোটেলে রাখবে। ষষ্ঠ দিনে আপনাকে কোনো অ্যাক্টিভিটি করাচ্ছে না। সপ্তম দিনে ওরা আপনাকে জুংফ্রাও নিয়ে যাবে যদি আপনি যেতে চান, তবে তার জন্য আপনাকে আলাদা করে খরচা করতে হবে। অষ্টম দিনে আপনাকে সকালে নিয়ে যাচ্ছে মাউন্ট টিটলিস। এটা ওদের ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে। আগের ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনার সময় বলেছি, আবারও বলছি, জুংফ্রাও ইজ মাচ বেটার দ্যান মাউন্ট টিটলিস। মাউন্ট টিটলিস ঘুরিয়ে এনে আপনাকে লুসার্ন নিয়ে যাবে, সেখানকার কাঠের বিখ্যাত চ্যাপেল ব্রিজ ঘুরিয়ে আপনাকে জুরিক এয়ারপোর্টের কাছের একটি হোটেলে গিয়ে তুলবে। পরের দিন এই এয়ারপোর্ট থেকেই আপনার রিটার্ন ফ্লাইট টু ইন্ডিয়া। তাহলে এই ট্যুর প্যাকেজের মূল ফ্লসগুলো কি কি? কলোসিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছে না, প্যালেটাইন হিলও নিয়ে যাচ্ছে না, রোমে থাকছেন অথচ ভ্যাটিকান না দেখে ফিরে যাওয়া বেশ অযৌক্তিক এক ব্যাপার। সুইজারল্যান্ডের প্রধান 5 আকর্ষণের অন্যতম ইন্টারলেকে নিয়ে যাচ্ছে না। দ্বিতীয় আকর্ষণ জুংফ্রাও যেতে চাইলে আপনাকে এক্সট্রা টাকা খরচা করতে হচ্ছে। লুসার্ন আর এক আকর্ষণ সুইজারল্যান্ডের, সেখানেও আপনাকে শুধুই কাঠের চ্যাপেল ব্রিজ ঘুরিয়ে লুসার্ন ভ্রমণ শেষ করে দিচ্ছে, রাখছে একটি গ্রাম্য জনপদে। বুঝতেই পারছেন প্যাকেজগুলোর অবস্থা কীরকম। মেক মাই ট্রিপের মতো রিনাউন্ড বা রাদার মোস্ট রিনাউন্ড ট্রাভেল কোম্পানির ট্যুর প্যাকেজের অবস্থায় যদি এতটা তথৈবচ হয়, তাহলে বাকিদের অবস্থা কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এর পরের ভিডিওতে আমি থমাস কুক এবং তারপরের ভিডিওতে এসওটিসির বেস্ট সেলিং 3টি করে ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব, যাতে আপনি এদের সাথে বেড়াতে যাওয়ার আগে এতটাই ওয়েল ইনফর্মড হয়ে উঠতে পারেন যে এরা আপনাকে ঠকাতে পারবে না। আসলে যারা এদের সাথে ঘুরতে যান তাদের একটা বড় অংশ ফিরে এসে বুঝতেও পারে না কত কি তাদের না দেখিয়ে ফিরিয়ে নিয়ে চলে এলো। বেশিরভাগ মানুষই এসব নিয়ে পড়াশুনো করেন না, বা বলা ভালো তথ্য সংগ্রহে আগ্রহ পান না। আর যারা বোঝেন তারাও চুপ মেরে যান, প্রথমত লজ্জায়, আর দ্বিতীয়ত ভাবেন আমি ঠকেছি, তুইও শালা ঠক।
আজকের এই ইন্টারনেটের দুনিয়াতে সঠিকের পাশাপাশি এত ভুল তথ্য আপনাকে অনবরত সাপ্লাই করা হয় যে নিজের অভিজ্ঞতা ছাড়া আপনি বাছাই করতে পারবেন না সঠিক ইনফরমেশন কোনটি। তাই ব্যাকপ্যাকার্স নোটবুকের প্রধান যে লক্ষ্য সচেতন ভ্রমণকারী তৈরি করা, সেটার জন্যই আমি এ যাবৎকাল ইউরোপ ট্যুর সম্বন্ধীয় নানা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ইউরোপ ট্যুর করবেন। সেগুলো দেখলে আপনি নিজেই ইউরোপ ট্যুরের পরিকল্পনা করতে পারবেন, কোনো ট্রাভেল কোম্পানি লাগবে না। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভিডিও ভাইরাল করার লক্ষ্য নয়, আমার একমাত্র লক্ষ্য সচেতন ট্রাভেলার তৈরি করা। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, প্রশ্নের জন্য কমেন্ট বক্স ব্যবহার করুন এবং সচেতন ভ্রমণকারী হয়ে উঠতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।